আসসালামু আলাইকুম। আহ, আপনারা সবাই কেমন আছেন? আহ, একটু কমেন্ট করেন তো যে মানে আমাকে ক্লিয়ারলি শোনা যায় কিনা আর দেখা যায় কিনা, একটু একটু কমেন্ট করেন তো। আপনারা একটু কাইন্ডলি কমেন্ট করেন তো যে আমাকে ক্লিয়ারলি শোনা যাইতেছে কিনা আর বোর্ডটা ক্লিয়ারলি দেখা যাইতেছে কিনা। শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে আপনাদের পড়াবো এটা হলো কোষ। কোষ এটা ধরেন যে আপনাদের, আচ্ছা আপনাদের তার আগে বলেন যে আপনারা সবাই কেমন আছেন। আচ্ছা ঠিক আছে, একটু কাইন্ডলি একটু কমেন্ট করেন তো যে এটা কি কোষ, মানে উদ্ভিদ না প্রাণী, না এটা প্রাণী কোষ, মানে একটা উদ্ভিদ কোষ আর একটা হলো প্রাণী কোষ। আপনারা একটু কমেন্ট করেন তো, ধরেন যে এটা হলো আমার ডান আর এটা হলো বাম। তো ডানটা উদ্ভিদ কোষ না প্রাণী কোষ, না আর বামটা উদ্ভিদ কোষ না প্রাণী কোষ, এটা একটু কমেন্ট করেন তো। মানে কোনটা উদ্ভিদ কোষ আর কোনটা প্রাণী কোষ, এটা একটু কমেন্ট করেন। হ্যাঁ হ্যাঁ, এটা হলো আমাদের উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষ। আর এটা হলো প্রাণী কোষ। এটা হলো প্রাণী কোষ। এখন এখান থেকে যেটা আসে কি যে একটা কোষের মানে রিটেনে যেটা আসে সেটা হলো কোষ কি, মানে কোষের সংজ্ঞাটা আসে, ডেফিনেশন কি, কোষ কি, যে কোনো একটা কোষের চিত্র আঁকুন। কোষের চিত্র আঁকুন, এটা এই অধ্যায়টা যেটা হবে কি, আজকের যে অধ্যায়টা পড়াবো সেই অধ্যায়ে কিন্তু চিত্রগুলো মাস্ট রিটেনের জন্য। মেনলি প্রিলি পড়াবো কিন্তু রিটেনটা জাস্ট একটু বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। এই অধ্যায়ের চিত্রগুলো দেখে দিবেন। যদি সেক্ষেত্রে আপনাদের চিত্র আঁকাতে বলা হয়, আপনারা ইজিয়ালি প্রাণী কোষের চিত্রটা আঁকাবেন। প্রাণী কোষের চিত্রটা আঁকায় দিবেন, প্রাণী কোষ। উদ্ভিদ কোষের চিত্র আঁকাবেন না, প্রাণী কোষের চিত্রটা আঁকাবেন, সাধারণ আঁকাবেন। আর কোষের ডেফিনেশন বা এটা একটু পরে পড়ানো হবো। আর এখান থেকে আর একটা কোশ্চিন আসে রিটেনে, সেটা হলো যে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে পার্থক্য লিখুন। পার্থক্য, পার্থক্য। এটা যদি দেখেন যে 2.5 মার্কসের প্রশ্ন, সেক্ষেত্রে শুধু এই 4টা পয়েন্ট লিখে দেন, শেষ। আর যদি দেখেন যে না অনেক সময় 5 মার্কসের হয়, সেক্ষেত্রে দুটো ছবিও সাথে আঁকায় দিলেন, তাহলেই হবে। এটা রিটেনে কাভার হয়ে যাবে দুটো পার্থক্য পড়লে। বা যদি বলতে পারে যে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য লিখুন অথবা প্রাণী কোষের বৈশিষ্ট্য লিখুন, তো ম্যাক্সিমামে আসে যে প্রাণী কোষের বৈশিষ্ট্য লিখুন, এটা আসে, উদ্ভিদ কোষেরটা আসে না। তাহলে এখান থেকে কি আসতে পারে কি, কোষ কি, কোষের চিত্র আঁকুন একটা। অথবা আসতে পারে কি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লিখুন। অথবা আসতে পারে কি প্রাণী কোষের বৈশিষ্ট্যগুলো লিখুন। উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের পার্থক্য পড়লে এখান থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ কাভার হয়ে যায়। সেটা হলো আমরা জানি উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের কয়েকটা জায়গা থেকে পার্থক্য করা যায়। একটা হলো কোষ প্রাচীর। কোষটার একটু বর্ণনা দিয়ে নিই।
এটা হলো একটা একটা কোষের বাউন্ডারি, একটা হলো কোষের বাউন্ডারি। একটা কোষে যে মানে অ্যামিবার মতো বা এই টাইপের যে ছবি দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় মাইক্রোভিলাস। একটা গর্তের মতো জায়গা পাওয়া যায় কোষে, গর্তের মতো জায়গা, সেটাকে বলা হয় গোলগি বডি। যেটা কোষের হলো প্রাণ, কোষ যেটা দ্বারা নিয়ন্ত্রিত হয় সেটাকে বলা হয় নিউক্লিয়াস। কোষের কিছু কাজ আছে যেমন প্রোটিন সংশ্লেষণ করা বা আদার্স ক্লাস আছে, সেগুলো যে অংশ করে সেটাকে বলা হয় মধ্য কথায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা সংক্ষেপে ER। এখনো ডিপে যায়নি, জাস্ট হালকা করে বলতেছি যাতে আপনার সুবিধা হয়। আর উদ্ভিদ কোষের একটা এক্সট্রা বৈশিষ্ট্য আছে, সেটা হলো একটা কোষটা একটা প্রাচীর দ্বারা আবৃত থাকে। এই যে প্রাচীর দ্বারা আবৃত থাকে এটাকে বলা হচ্ছে, এটা আবরণী দ্বারা আবৃত থাকে, এটাকে বলা হচ্ছে কোষ প্রাচীর। দেখেন পার্থক্যটা যদি করি, প্রথম পয়েন্টটা যেটা আসবে এটা একটু লিখে রাখেন। কোষ প্রাচীর সেটা হলো, যেটা হলো উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষ, উদ্ভিদ, আর একটা হলো প্রাণী কোষ। প্রাণী প্রাণী কোষের কোনো কোষ প্রাচীর থাকে না, আর উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, এবং সেই কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত। কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত। প্রশ্ন আছে যে নিচের কোন কোষের কোষ প্রাচীর থাকে, দিয়ে দিল উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, অ্যামিবা, ব্যাকটেরিয়া দিয়ে দিল। তাহলে উত্তর হবে কিন্তু উদ্ভিদের কোষ প্রাচীর আছে, এর 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন এখান থেকে আসে যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? সেলুলোজ দিয়ে গঠিত। নিচের কোনটির কোষ প্রাচীর থাকে এটাও আসতে পারে, বা কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত এটাও আসতে পারে। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, এটা একটু কমেন্ট করেন তো, যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, কি দিয়ে গঠিত, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত, এটা একটু কমেন্ট করেন। প্রশ্ন মানে যাতে এখানেই হয়। প্লাস্টিড, প্লাস্টিড একটা অঙ্গাণু, যেটা আপনার ধরেন যে খাদ্য উৎপাদন, সঞ্চয় এগুলোর সাথে জড়িত। তো প্রাণী কোষ তো নিজে নিজের খাদ্য তৈরি করতে পারে না, এজন্য মনে রাখবেন প্রাণী কোষের কোনো প্লাস্টিড নেই, মানে আমরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারি না, কিন্তু উদ্ভিদ নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে। যার মাধ্যমে তৈরি করতে পারে সেটার নাম হলো প্লাস্টিড। সো উদ্ভিদের কোষের প্লাস্টিড আছে, উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে। প্লাস্টিডটা মানে কি, যেখানে নিজে নিজের খাদ্য তৈরি হয়, অনেক সময় সঞ্চয় হয়। তাহলে আমরা তো আর আমাদের খাদ্য তৈরি করতে পারি না, সো আমাদের প্লাস্টিড থাকার প্রয়োজন নাই। মানে প্রাণী কোষ বলতে মানুষের কোষ। সেন্ট্রোসোম যেটা কোষ বিভাজনের সময় একদম কাজ করে, সেন্ট্রোসোম যেটা প্রাণী কোষে আছে, প্রাণী কোষে আছে। ক্রস মানে নাই বুঝাইছি আমি, নাই, সবাই বুঝবেন, আছে। আর যেটা উদ্ভিদ কোষে আবার নাই, সেন্ট্রোসোম 3 নম্বর পয়েন্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা পয়েন্ট সেটা হলো সঞ্চিত খাদ্য। এটা এখানে আসে যে এটা হলো কি, প্রাণী কোষ, প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কোনটা, এটা কি আপনারা লিখছেন? সেলুলোজ, কোষ প্রাচীর। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? সেলুলোজ। এটা একটু লিখে দেন, একটু কমেন্ট করে লেখেন, মনে থাকে যান। উদ্ভিদ কোষের কোষ প্রাচীর সেলুলোজ দ্বারা গঠিত, মনে যান থাকে। আর প্রাণী দেহের মানে আমাদের কোষের, আমাদের যে মানব দেহ, গরু ছাগল যারা আছে প্রত্যেকেরই সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন, গ্লুকোজের একটা রূপ গ্লাইকোজেন, গ্লাইকোজেন, গ্লাইকোজেন। আর উদ্ভিদ কোষে, উদ্ভিদের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ বা শ্বেতসার, স্টার্চ বা শ্বেতসার। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। এটা প্রিলির জন্য গুরুত্বপূর্ণ, প্রিলিমিনারির জন্য, যে প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কোনটি? গ্লাইকোজেন। আর উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কোনটি? স্টার্চ আবার শ্বেতসার, দুটাই। এটা একটু কমেন্ট করবেন আপনারা, আমি লিখে দুটাই কমেন্ট করেন তো, যে প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কোনটি। সঞ্চিত খাদ্য মানে এই যে কোষ, এখানে সঞ্চিত থাকে খাবারগুলো, পরবর্তীতে যখন আমরা এনার্জি মানে এক্সপেন্ডিচার করি, ব্যয় করি, তখন সেখান থেকে প্রথম অবস্থায় খাদ্যটা শক্তি দেয়। দেন ওটা না পারলে, প্রথম অবস্থায় শক্তি দেয় মানে আমাদের রক্ত থেকে, রক্তের মধ্যে যে গ্লুকোজ আছে সেই গ্লুকোজ থেকে। দেন তার পরবর্তীতে কোষ থেকে, দেন তারপরে লিভার থেকে। আমার কোষেও যদি গ্লুকোজ শেষ হয়ে যায়, লিভার তখন আমাদেরকে গ্লুকোজ দিয়ে বাঁচায় রাখে। লিভার প্রায় 42 দিন পর্যন্ত গ্লুকোজ দিয়ে বাঁচায় রাখতে পারে। তারপরে লিভারও শেষ হয়ে গেলে দেন আমাদের যে সঞ্চিত ফ্যাট আছে, সে ফ্যাট একটা প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজ থেকে গ্লাইকোজেনে পরিণত হয়, দিয়ে আমাদের শক্তি যোগায় আমাদের ফ্যাট থেকে। এগুলোর দরকার নাই।
এটা একটু কমেন্ট করেন, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কোনটি আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কোনটি? হ্যাঁ, এটা কিন্তু মনে রাখা লাগবে যে সঞ্চিত খাদ্য, এটা একদম ডিরেক্ট প্রিলিমিনারিতে আসে, যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে হলো স্টার্চ বা শ্বেতসার, আর প্রাণী কোষের ক্ষেত্রে হলো গ্লাইকোজেন। তাহলে আপনারা এখন এখান থেকে যে প্রিলিমিনারির যে কোশ্চেনগুলো আসে সেটা ইনশাল্লাহ পারার কথা, যে নিচের কোনটির কোষ প্রাচীর থাকে উদ্ভিদ কোষের, নিচের কোনটি প্লাস্টিড থাকে উদ্ভিদ কোষের, নিচের কোনটি সেন্ট্রোসোম থাকে প্রাণী কোষের, কার সঞ্চিত খাদ্য কি, এটা অবশ্যই পারার কথা। পার্থক্যটা রিটেনের জন্য হয়ে গেল, আর এখান থেকে যে পিলির জন্য ইনফরমেশন গুলো সেটা যেন পারা হয়। কোষ জিনিসটা কি? কোষ হলো একটা কথা উত্তর, জীবদেহের গঠন ও কাজের একক। জীবদেহের গঠন ও কাজের একক কোষ হলো একটুকি, জীবদেহের গঠন ও কাজের একক। কোষ আবিষ্কার হয়েছে কত সালে? এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কোষ কবে আবিষ্কার হয়েছে, তাও 1665 সালে। আর কোষ আবিষ্কার করেন কে, এটা লাগবে, আবিষ্কারক হলো রবার্ট হুক। রবার্ট হুক কোষ আবিষ্কার করেন কে? রবার্ট হুক। কার্যপ্রণালীর উপর ভিত্তি করে কোষ দুই প্রকার। কার্যপ্রণালীর উপর ভিত্তি করে একটা কোষ কি কি কাজ করে, একটা হলো দেহকোষ, দেহকোষ, আর একটা হলো জনন কোষ। জনন কোষ মানে যেটা আমরা বলি শুক্রাণু আর ডিম্বাণু। শুক্রাণু ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হলো ডিম্বাণু। পরে ডিটেলসে আসতেছি। আর দেহকোষ মানে আমাদের মানব দেহ যতগুলো কোষ নিয়ে গঠিত, প্রত্যেকটা অঙ্গ যে কোষ দ্বারা গঠিত সেটা হলো দেহকোষ। আর নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে নিউক্লিয়াস কোষ হলো দুই প্রকার, একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। একটা হলো আদি কোষ আর একটা হলো প্রকৃত কোষ। এমনিতে কোষের গঠনের উপর ভিত্তি করেও অনেকগুলা প্রাণী আছে, যেমন হলো কিছু কিছু প্রাণী আছে যারা হলো এক কোষী, কিছু কিছু আছে বহুকোষী। এটা কিন্তু লাগবে, নিচের কোনটি এক কোষী প্রাণীর উদাহরণ, নিচের কোনটি এক কোষী প্রাণীর উদাহরণ। এই এক কোষীটা যদি মনে রাখেন, পৃথিবীর বাকি সব হলো বহুকোষী। এক কোষীর উদাহরণ হলো অ্যামিবা এক নাম্বার, ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া, আর একটা হলো প্লাজমিড। প্লাজমিড, কথা শেষ। এই তিনটা কথা ভালোভাবে মনে রাখবেন। নিচের কোনটি এককোষী প্রাণীর উদাহরণ, নিচের কোনটি এককোষীর উদাহরণ, অ্যামিবা, ব্যাকটেরিয়া আর প্লাজমিড। এককোষীর নাম মনে রাখলে বাকি পৃথিবীর যা আছে সব হলো বহুকোষী। তাহলে এককোষী প্রাণীর তিনটা আছে, তিনটার নাম একটু কমেন্ট করেন তো। অ্যামিবা, ভুল যেতে না হয়, ব্যাকটেরিয়া, আর একটা হলো প্লাজমিড। এর মধ্যে অ্যামিবা হলো আদিকোষ, আদিকোষ একটাই আদিকোষ আছে, সেটা হলো অ্যামিবা। এককোষী প্রাণীর এককোষী জীবের নাম লেখেন, অ্যামিবা, ব্যাকটেরিয়া আর প্লাজমিড। এই তিনটা হলো এককোষী। নিচের কোনটি এককোষীর উদাহরণ? এই হলো অ্যামিবা। নিচের কোনটি এককোষীর উদাহরণ? ব্যাকটেরিয়া। নিচের কোনটি এককোষীর উদাহরণ? প্লাজমিড। প্লাজমিড। হ্যাঁ হ্যাঁ, হ্যান্ড নোট তো অবশ্যই দেবো, ক্লাস শেষে দিয়ে দেবো ইনশাল্লাহ। এককোষী জীব হলো তিনটা, কমেন্ট করেন, অ্যামিবা, ব্যাকটেরিয়া আর প্লাজমিড।
পৃথিবীর মানে যতগুলো কোষ আছে তাদের মধ্যে সবচেয়ে দীর্ঘতম কোষ হলো নিউরন। দীর্ঘতম কোষ হলো মানব দেহের যে নিউরন আছে না, ব্রেন, না ব্রেন যেটা দ্বারা গঠিত ব্রেন, সেটা হলো নিউরন, সবচেয়ে দীর্ঘতম কোষ। সবচেয়ে বড় বড় আকারে বড় হলো উট পাখির ডিম। উট পাখির ডিম, এই দীর্ঘতমটা ইম্পর্টেন্ট বেশি। আর সবচেয়ে ছোট কোষ হলো মাইকোপ্লাজমা নামক ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমা নামক ব্যাকটেরিয়া। মাইকোপ্লাজমা নামক ব্যাকটেরিয়া। সবচেয়ে দীর্ঘতম কোষ হলো কোনটা? নিউরন। বড় কোষ হলো উট পাখির ডিম, ছোট কোষ হলো মাইক্রোপ্লাজমা নামক ব্যাকটেরিয়া। এককোষী তিনটার উদাহরণ নাম লিখে না, ভুলে যায়নি। অ্যামিবা, ব্যাকটেরিয়া, প্লাজমিড, এটা হলো এককোষী। এটা হচ্ছে, এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আসেই এককোষীর নামটা আসেই। অ্যামিবা, ব্যাকটেরিয়া আসবে, এটা ভুল না হয়। এবার আমরা পড়াতে আসি কোষ প্রাচীর। কোষ প্রাচীর জিনিসটা কি? কোষ প্রাচীর জড় ও শক্ত যে প্রাচীর দিয়ে, জড় ও শক্ত যে প্রাচীর দিয়ে উদ্ভিদ কোষ পরিবেষ্টিত থাকে। উদ্ভিদ কোষ পরিবেষ্টিত থাকে থাকে তাকে বলা হয় কোষ প্রাচীর। এরপর একটা বৈশিষ্ট্য লাগবে আপনাদের। প্রথমে কি বলছিলাম যে প্রাণী কোষে কোষ প্রাচীর নেই। এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট প্রিলিমিনারি কোশ্চেন আছে, খুবই গুরুত্বপূর্ণ। ছত্রাক, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? কাইটিন। কাইটিন নামক এক ধরনের প্রোটিন দ্বারা গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। ব্যাকটেরিয়ার যেটা কোষ প্রাচীর, প্রোটিন, লিপিড আর পলিমার দ্বারা গঠিত। ছত্রাকের হলো কাইটিন, আর হলো উদ্ভিদ কোষ প্রাচীর হলো সেলুলোজ, মেনলি সেলুলোজ, হেমিসেলুলোজ, লেগনিন, পিকটিন, এগুলা। হেমিসেলুলোজ, তারপর লেগনিন, পেকটিন, এত কিছু দরকার নাই, মেনলি মনে রাখবেন সেলুলোজ দ্বারা গঠিত। আর প্রোটিন, লিপিড ও পলিমার দ্বারা গঠিত। এরকম দিয়ে দিবে প্রোটিন, লিপিড ও পলিমার দ্বারা গঠিত কার কোষ প্রাচীর? প্রাণীদেহ, ছত্রাক, ব্যাকটেরিয়া, উদ্ভিদ কোষ। কোনটা উত্তর হবে বলেন? নিশ্চয়ই ব্যাকটেরিয়া হবে। কাইটিন দ্বারা নিচের কোনটির কোষ প্রাচীর গঠিত? প্রাণী কোষ, ছত্রাক, ব্যাকটেরিয়া না উদ্ভিদ কোষ? দিয়ে দিতে পারে। সেলুলোজ দ্বারা নিচের কোনটির কোষ প্রাচীর গঠিত? প্রাণী কোষ, ছত্রাক, ব্যাকটেরিয়া না উদ্ভিদ কোষ? উদ্ভিদ কোষ কি দ্বারা গঠিত? সেলুলোজ। ব্যাকটেরিয়া, প্রোটিন, লিপিড ও পলিমার। ছত্রাক কি দ্বারা গঠিত? কাইটিন। প্রাণী কোষের কোষ প্রাচীর নাই, অ্যাবসেন্ট। এর একটু কমেন্ট করেন। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এখান থেকে, যে ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? এটা একটু কমেন্ট করেন তো। ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত? এটা একটু কমেন্ট করেন। আর কোষ প্রাচীর আসলে একটা সেল আঁকায় দিবেন, যে এটা এটা মেইনলি ডিনোট করে দেবেন। এটা এই যে দিয়ে দিবেন কোষ প্রাচীর, একটা দিয়ে দিলে, আর এই কয়টা বৈশিষ্ট্য লিখলে এখানে ধরেন যে রিটেনের জন্য 2.5 মার্ক কমপ্লিট। আর এমসিকিউটাতে বুঝতে পারছেন, একটা হলো উদ্ভিদ কোষ, কোষ প্রাচীরের শুধুমাত্র উদ্ভিদ কোষের থাকে। এটা হলো ছত্রাকের কাইটিন, ব্যাকটেরিয়া হলো এটা, আর উদ্ভিদ কোষ হলো সেলুলোজ দ্বারা গঠিত। শেষ, প্রাণী কোষে থাকে না। এই চারটা জিনিস হলো প্রিলি, আর টোটালটা হলো রিটেনের। যদি আসে যে কোষ প্রাচীর কি বর্ণনা করো, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা গঠিত, এটা একটু লেখেন। এটা খুবই ঘন ঘন প্রিলিতে আসে। আরেকটা অঙ্গাণু আছে, সেটা হলো সাইটোপ্লাজম, মানে তখন দেখাইনি আমি। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম জিনিসটা কি? ধরেন যে এটা একটা কোষ, প্রাণী কোষে আঁকাইলাম, এখানে যে তরল দানাদার, এটা হলো কি সজীব
দানাদার অর্ধতরল প্রোটোপ্লাজমীয় পদার্থ। তাহলে সাইটোপ্লাজম জিনিসটা কি? একটা কোষের ভিতরে, একটা প্রোটোপ্লাজমের ভিতরে যে সজীব দানাদার অর্ধতরল প্রোটোপ্লাজমীয় পদার্থ থাকে সেটাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। না এর ভিতরকার যে পানি, অর্থাৎ কোষের ভিতরকার যে পানি, পানি কিন্তু বলেন না, মানে সজীব দানাদার অর্ধতরল পদার্থটা হচ্ছে সাইটোপ্লাজম। এটা এখানে একটা বিশেষ এমসিকিউ আছে, সেটা হলো কি সাইটোপ্লাজমকে দেহের রাসায়নিক কারখানা বলা হয়। তাহলে নিচের কোনটিকে রাসায়নিক কারখানা বলা হয়? রাসায়নিক কাজ করতে কি লাগে? বেশি হলে পানি লাগে, মোবিল লাগে, ডিজেল লাগে, পেট্রোল লাগে, বিশেষ করে মানে হাইড্রোকার্বন জাতীয় লাগে। তো ধরেন যে এই যে রাসায়নিক কাজ কারবার ভিতরে হয়, কোষের ভিতরে হয়, এই জন্য এটাকে বলা হয় কোষের রাসায়নিক কারখানা। রাসায়নিক কারখানা এখান থেকে যেটা আসে যে নিচের কোনটিকে কোষের রাসায়নিক কারখানা বলা হয়? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, আর একটা দিয়ে দিল প্রোটোপ্লাজম বা গোলগি বডি, যাই হোক একটা দিল, তাহলে কি হবে? সাইটোপ্লাজম। তাহলে এখানে আপনারা লিখেন যে কোষের রাসায়নিক কারখানা বলা হয় সাইটোপ্লাজমকে। সাইটোপ্লাজম হলো কোষের রাসায়নিক কারখানা, এটা একটু লিখেন, এটা মনে রাখবেন। রাসায়নিক কারখানা মনে রাখবেন কিভাবে? যে রাসায়নিক কাজ কারবার করতে দেখেন বেশিরভাগ ক্ষেত্রে এই পানি জাতীয় তরল জাতীয় পদার্থ লাগে। তো কোষের ভিতরে তরল জাতীয় পদার্থই হলো সাইটোপ্লাজম, সেই জন্য এটা কোষের রাসায়নিক প্লাজমা, রাসায়নিক রাসায়নিক কারখানা বলা হয় এটাকে। এক কথা, এই যে প্লাজমা মেমব্রেন, এখান থেকে যে নিউক্লিয়াস আছে না, নিউক্লিয়াস দেখাইছি, এই প্লাজমা মেমব্রেন থেকে নিউক্লিয়ার মেমব্রেন পর্যন্ত, মানে এক কথা এই নিউক্লিয়াস বাদে এখানে যে অর্ধতরল সজীব দানাদার পদার্থ আছে সেগুলোকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ডেফিনেশন দিয়ে দিতে পারে, কোষের ভিতরের যে সজীব দানাদার অর্ধতরল পদার্থ থাকে তাকে কি বলা হয়? সাইটোপ্লাজম, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, হাবিজাবি দিয়ে দিল, উত্তর হবে সাইটোপ্লাজম। দেহের রাসায়নিক কারখানা বলতে কোনটিকে বোঝায়? সাইটোপ্লাজম। এখান থেকে শুধু এই দুটা প্রশ্ন আসবে প্রিলিমিনারিতে। রিটেনে আসলে হয় একটা ছোট্ট করে ছবি আঁকায় দিবেন, যে দুটো বৈশিষ্ট্য লিখে দিবেন। রিটেনে তো 2.5 মার্কস, বেশি কথা লেখার জায়গা থাকে না। এরপরে আসি হলো মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। মাইটোকন্ড্রিয়া মানব দেহের একমাত্র শ্বসন অঙ্গাণু। শ্বসন অঙ্গাণু হলো মাইটোকন্ড্রিয়া। নিচের কোনটিকে শ্বসন অঙ্গাণু বলা হয়? মাইটোকন্ড্রিয়া। কথা শেষ। চারটা দিয়ে মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, সেন্ট্রিওসোম, পারঅক্সিসোম, মাইটোকন্ড্রিয়া। এটা হলো 1 নম্বর হলো শ্বসন অঙ্গাণু। 2 নম্বরে হলো শ্বসনের কাজ কি? শ্বসনের কাজ হলো খাদ্য প্লাস অক্সিজেন ইজ ইকুয়াল টু শক্তি। এটা হলো শ্বসনের কাজ। খাদ্যদ্রব্য অক্সিজেন দ্বারা জারিত করে শক্তি উৎপন্ন করা। তাহলে কি হলো? দ্বিতীয় মানবদেহের শ্বসন অঙ্গাণু কাজ হলো কি? শক্তি উৎপন্ন করা। একটা অঙ্গাণু শক্তি উৎপন্ন করে। শক্তি উৎপন্ন করে কিভাবে? খাদ্যকে অক্সিজেন দ্বারা জারিত করে শক্তি উৎপন্ন করে। শক্তি উৎপন্ন করার কাজ কার কাজ? মাইটোকন্ড্রিয়ার কাজ করে। শক্তি উৎপন্ন করে মানে কি? এটাকে বলা হয় কোষের পাওয়ার হাউস। এটা খুবই ঘন ঘন পরীক্ষা আসে। কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে? মাইটোকন্ড্রিয়াকে। একটা জিনিস আছে, ব্যাকটেরিয়া, এটা কথাটা মনে রাখা লাগবে। ব্যাকটেরিয়াতে মাইটোকন্ড্রিয়া থাকে না, অনুপস্থিত। এই কয়টা জিনিস জানলেই হবে। আর মাইটোকন্ড্রিয়ার একটা ছবি দিয়ে দিবেন। আমি ভালো ছবি আঁকাইতে পারি না। এই যে একটা সুন্দর মাইটোকন্ড্রিয়া, এরকম একটা সুন্দর মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকাই দিবেন। মাইটোকন্ড্রিয়া, তাহলে এখান থেকে কয়েকটা প্রশ্ন আসে। প্রিলিমিনারি রিটেনে যদি আসে 4টা পয়েন্ট দিবেন, একটা ছবি আঁকাই দিবেন, শেষ। আর প্রিলিমিনারিতে যদি আসে, তো এখন লিখেন তো আপনারা যে কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? পাওয়ার হাউস মানে বুঝতে পারবেন যে শক্তি উৎপন্ন করলেই তো পাওয়ার আসে, তার মানে শক্তি উৎপন্ন করে কে? আর পাওয়ার হাউসকে একই কথা, মাইটোকন্ড্রিয়া। এটা একটু লেখেন তো যে কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে? আর শ্বসন অঙ্গাণু কোনটি? মাইটোকন্ড্রিয়া। দেহে যদি এরকম একটা প্রশ্ন আসে যে দেহের কোন অংশে অক্সিজেন জারিত হয়, অক্সিজেনের মানে জারিত হয়, সেটা হলো মাইটোকন্ড্রিয়াতে। এই যে শক্তি উৎপন্ন হচ্ছে কিভাবে? খাদ্যদ্রব্য অক্সিজেন দ্বারা জারিত হয়ে শক্তি উৎপন্ন হচ্ছে।
কোষের পাওয়ার হাউস বলা হয় কোনটিকে, এটা একটু কমেন্ট করেন। যাতে মনে থাকে, বুঝছেন, এগুলো কথা কিন্তু একটা গুরুত্বহীন না, এগুলো মানে খুললে এগুলো প্রশ্ন পাবেন। এই যে রাইবোসোম জিনিসটা কি বলেন তো? এই যে এরকম থাকে একটা অঙ্গন, বুঝছেন, আমি শুধু আগাতে পারতেছি না, এরকম একটা থাকে, মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটাকে বলা হয়, আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে দানাদার একটা করে পরত থাকে, এটাকে বলা হচ্ছে রাইবোজোম। রাইবো রাইবোজোম, এটাকে বলা হচ্ছে রাইবোজোম। এখানে কয়েকটা জিনিস খেয়াল করতে হবে আপনাদের, বলি। যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফাঁকা একা একাই আছে, হ্যাঁ, তখন সেটাকে বলা হচ্ছে যে হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সরি, মসৃণ, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ। কিন্তু এই মসৃণ জিনিসের উপর যখন এই দানাদার রাইবোসোম যখন থাকতেছে থাকতেছে তখন সেটার নাম হয়ে যাচ্ছে, এটা তখন ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম হয়ে যাচ্ছে অমসৃণ, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝতে পারছেন? এটার নাম হলো, যখন রাইবোসোম থাকতেছে না তখন নাম হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যখন ওর সাথে ওর গায়ে মানে রাইবোসোমের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে অলওয়েজ এই দানাদার রাইবোসোমটা লাগে থাকে, যখন লাগে থাকে তখন হয়ে যায় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যখন লাগে থাকে না তখন হয়ে যায় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝছেন? এই জিনিসটা খেয়াল করবেন, এখান থেকে প্রশ্ন আসে, সেটা হলো যে রাইবোসোমের কাজ কি। রাইবোসোম জিনিসটা কি, লাগে থাকে কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হলো, এটাকে বলা হয়, এটার কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা। প্রোটিন সংশ্লেষণ মানে তৈরি করা, এক কথায় প্রোটিন সংশ্লেষণ করা, এটা এক নম্বর কথা। আর দুই নম্বর, এটাকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, তৈরি করে প্রোটিন, সো প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। পাওয়ার হাউস বলা হয় কাকে? মাইটোকন্ড্রিয়াকে। আর প্রোটিন তৈরি করে কে? এর না কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা। সংশ্লেষণ আছে তাই সংশ্লেষণ বললাম, এর আরেকটা বাংলা হলো তৈরি, প্রোটিন তৈরি করা। তাহলে যদি পরীক্ষা আসে নিচের কোনটি প্রোটিন তৈরি করে, প্রোটিন তৈরি করা কার কাজ? রাইবোসোমের কাজ। এক নম্বর হলো রাইবোসোম, দুই নম্বর হলো সেন্ট্রোসোম, এই উত্তরটা বুদ্ধি খাটায় দিবেন। তিন নম্বর হলো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, চার নম্বর হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। নিচের কোনটি প্রোটিন সংশ্লেষণ করে? অ্যান্সার দেন একটু কাইন্ডলি, অ্যান্সার দিলে বুঝতে পারবো যে আপনারা বুঝছেন। নিচের কোনটি প্রোটিন সংশ্লেষণ করে? নিচের কোনটি প্রোটিন সংশ্লেষণ করে, তৈরি করে? অ্যান্সার দেন। নিচের কোনটি প্রোটিন সংশ্লেষণ করে? প্রোটিন সংশ্লেষণ করে নিচের কোনটি? কেউ কি পারবেন না? মানে নাকি আমার নেটওয়ার্কের স্লোর কারণে অ্যান্সার পাইতেছি না? একটু ভেবে চিন্তে অ্যান্সার দিবেন। হ্যাঁ, এখানে দেখেন, এখানে কনফিউশন তৈরি হয়ে গেছে আপনাদের। এখানে উত্তর হবে দুইটাই, সাধারণত চারটে এইভাবে কখনো থাকবে না, কিন্তু ইন্ডিভিজুয়ালি এই রাইবোসোমও প্রোটিন সংশ্লেষণ করতে পারে, আবার এই অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এও প্রোটিন সংশ্লেষণ করতে পারে। বুঝছেন? আপনাদের বোঝার জন্য এই জন্য এইভাবে একটু ভাঙ্গায় দিয়ে বুঝলাম যে তাহলে প্রোটিন সংশ্লেষণ করতে পারে কে? দুইটা, একটা হলো রাইবোসোম, রাইবোসোম, আর এই রাইবোসোম যখন আবার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে, অর্থাৎ অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই দুইটা অঙ্গাণুই প্রোটিন সংশ্লেষণ করতে পারে। কিন্তু প্রোটিন ফ্যাক্টরি বলা হয় শুধুমাত্র রাইবোসোমকে, প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি কিন্তু রাইবোসোমকে বলা হয়, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে বলা হয় না। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছেন কিনা একটু বলেন। প্রোটিন তৈরি করতে পারে কে? দুইটা অঙ্গই পারে, দুটাই পারে, রাইবোসোমও পারে, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পারে। অপশনে যদি রাইবোসোম থাকে তো রাইবোসোম মারবেন, অপশনে যদি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে তাহলে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মারবেন।
যদি দূরে থাকে, দূরে থাকবে না, কখনোই থাকবে না। দূরে থাকলে দূরে দূরে থাকার অপশন নাই, তাহলে সেক্ষেত্রে রাইবোসোমই মারবেন শুধুমাত্র। কিন্তু যদি বলা হয় প্রোটিন, তাহলে দুটাই তো প্রোটিন তৈরি করতে পারে, তাহলে দুজনেই প্রোটিন ফ্যাক্টরি না, শুধুমাত্র রাইবোসোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। আমার বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? বিষয়টা কি ক্লিয়ার হয়েছেন কিনা বলেন? যদি বলা হয় প্রোটিন ফ্যাক্টরি কোনটা, তাহলে শুধুমাত্র রাইবোসোম। কিন্তু যদি প্রোটিন তৈরি করে কে, দুজনেই পারে প্রোটিন তৈরি করতে। মানে এরকম সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসগুলো কিন্তু ভুল করা যাবে না। প্রশ্ন যেভাবে আসুক, আপনি যদি জিনিসগুলো বুঝেন, দেন আপনার মানে অতটা প্যাচ লাগবে না আর কি পরীক্ষার খাতায়। এবার আসেন হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস যেটা আসছিলাম, এটা একটা কোষ, কোষের ভিতরে এই অংশটাই হলো নিউক্লিয়াস ছিল। যদি ভালোভাবে আঁকায়, বাইরে আসে আঁকায়, তাহলে জিনিসটা এরকম হয়, এরকম থাকে। আমার ছবি আঁকানো একদমই খারাপ, বুঝছেন? এরকম থাকে, ভিতরে প্যাঁচ 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 থাকে। এটা এই জিনিসটার নাম হলো নিউক্লিওলাস। এটা টোটালটার নাম হলো নিউক্লিয়াস। এটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে হলো, এটা হলো নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এখানে থাকতেছে। মেমব্রেন মানে তন্তু বা সুতা। এটা হলো কি বলা হচ্ছে, এগুলো এগুলো তো লাগবে না, শুধুমাত্র ছবিটা আঁকায় দিবেন। নিউক্লিয়াস আসলে রিটেনে আসতে পারে, এটা খুবই ভালোভাবে রিটেনে আসতে পারে। ছবি আঁকাবেন মাস্ট, আর কয়েকটা পয়েন্ট লিখবেন। সেটা হলো, এটা হলো কোষের ব্রেন, কোষের মস্তিষ্ক, প্লাস এটাকে বলা হয় কোষের প্রাণ শক্তি, দুটাই বলা হয়, মস্তিষ্ক বা প্রাণ শক্তি। পাওয়ার হাউস না, কোষের মস্তিষ্ক বলা হয় কাকে, নিউক্লিয়াসকে। প্রাণ শক্তি বলা হয় নিউক্লিয়াসকে। ছবিটা একটু প্র্যাকটিস করবেন নিজেরা, ছবিটা আঁকানোর প্র্যাকটিস করবেন। নিউক্লিয়াসের আবিষ্কার কত সালে, এটা লাগবে, সবগুলো লাগবে না, যেটা লাগবে সেটা লিখে দিচ্ছি। 1831 সালে। আর নিউক্লিয়াস আবিষ্কার করছেন হলো রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন। নিউক্লিয়াস আবিষ্কার করছেন হলো রবার্ট ব্রাউন, 1831 সালে, সালটাও লাগবে। আর দুইটা অঙ্গে নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে, একটা হলো লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, আর একটা হলো অনুচক্রিকা বা প্লেটলেট, অনুচক্রিকা। অনুচক্রিকার ইংরেজি ইংরেজি হলো প্লেটলেট, এখন ইংলিশ দেওয়া আসে। লোহিত রক্তকণিকা মানে রেড ব্লাড সেল। কণিকা, লোহিত মানে রেড, রক্ত মানে ব্লাড, আর কণিকা মানে সেল বা আরবিসি। আরবিসি, তাহলে আরবিসি আর প্লেটলেট, যেখানে নিউক্লিয়াস নাই। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিউক্লিয়াস নাই এরকম অঙ্গাণুর নাম লেখেন। সেটা হলো আরবিসি আর প্লেটলেট, যেখানে নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস অনুপস্থিত এরকম একটা অঙ্গের নাম হলো আরবিসি, আরবিসি আর হলো প্লেটলেট। এখানে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াস অনুপস্থিত। নিচের কোনটিতে নিউক্লিয়াস অনুপস্থিত? লোহিত রক্তকণিকাতে নিউক্লিয়াস অনুপস্থিত। নিউক্লিয়াস অনুপস্থিত কোন দুইটা মানে কোষে, এটা একটু কমেন্ট করেন। লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা, অথবা রেড ব্লাড সেল বা প্লেটলেট। আপনাদের মুখস্থ হয়ে যাবে যাতে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, নিউক্লিয়াস অনুপস্থিত নিচের কোন কোষে, লোহিত রক্তকণিকা আর প্লেটলেট, এটা একটু কমেন্ট করেন। আর একটা টার্ম এখান থেকে লাগবে, সেটা হলো আমি ভুলে গেলাম যে কি টার্মটা, সিনসাইড্রিয়াম, সিনসাইড্রিয়াম, সিনসাইড্রিয়াম জিনিসটা কি আমি একটু বুঝে দিচ্ছি। আগে একটু কমেন্ট করেন যে নিউক্লিয়াস অনুপস্থিত থাকে কোন কোন কোষে, নিউক্লিয়াস অনুপস্থিত থাকে কোন কোন কোষে, এটা একটু কমেন্ট করেন। হ্যাঁ, লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকা। এই টার্মটার কথা লিখতে পারছেন, দেখতে পাইতেছেন না তো হয়তোবা। সিনসাইড্রিয়াম, সিনসাইড্রিয়াম, এই একটা কথাটা একটু কমেন্ট করেন তো।
আর একটা কথা একটু কমেন্ট করেন, সিনসাইড্রিয়াম, কঠিন শব্দের জন্য লিখে নিচ্ছি আপনাদের কাছ থেকে, সিনসাইড্রিয়াম কথাটা কমেন্ট করেন। সিনসাইড্রিয়াম মানে একটা কোষে সাধারণত দেখা যাচ্ছে একটা নিউক্লিয়াস আছে, বুঝছেন? কিন্তু যেগুলো পেশি কোষ, মানে আমাদের যে পেশি আছে না, মাসল মাসল পেশি, সেই পেশি কোষগুলোতে একের অধিক নিউক্লিয়াস থাকে। পেশি কোষগুলো সাধারণত এরকম হয়, এরকম এরকম, এগুলো হলো নিউক্লিয়াস। পেশি কোষগুলো সাধারণত দেখতে এরকম হয়। এরকম হয় দেখতে পেশি কোষ, মানব দেহের কোষ যেগুলো, এই কোষগুলোতে দেখা যাচ্ছে যে একের অধিক নিউক্লিয়াস থাকে। তো একের অধিক নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনসাইড্রিয়াম। সিনসাইড্রিয়ামটা কথাটা লিখে রাখেন, লিখেন সিনসাইড্রিয়াম, তাহলে মনে থাকবে। সিনসাইড্রিয়াম জিনিসটা কি? একের অধিক কোষ যুক্ত নিউক্লিয়াস, সরি একের অধিক নিউক্লিয়াস যুক্ত কোষ, সরি ভুলেছে আমার, একের অধিক নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনসাইড্রিয়াম। উদাহরণ কি? পেশি কোষ। তাহলে নিচের কোনটি, নিচের কোন কোষে একের অধিক নিউক্লিয়াস থাকে বলেন তো? পেশি কোষ, মানে মাসল মাসল, পেশি কোষ, পেশি কোষ একের অধিক। ক্লিয়ার জিনিসটা? একের অধিক নিউক্লিয়াস যুক্ত কোষ কোনটি? সিনসাইড্রিয়াম বা পেশি কোষ। ক্লিয়ার জিনিসটা? একের অধিক নিউক্লিয়াস যুক্ত কোষ কোনটি বলেন তো? একের অধিক নিউক্লিয়াস যুক্ত কোষ হলো সিনসাইড্রিয়াম বা পেশি কোষ। এবার যেটা পড়াবো সেটা হলো প্লাস্টিড। পড়ানোর পরে একটু রেস্ট নিব। প্লাস্টিড শুরুতে বলেছিলাম কি, যেটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। কোথায় কোথায় থাকে না? প্রাণী কোষ, ছত্রাক এবং ব্যাকটেরিয়াতে থাকে না। ছত্রাকে থাকে না, ব্যাকটেরিয়াতে থাকে না, মনে রাখা লাগবে এগুলো কোথায় কোথায় থাকে না। ছত্রাক, ব্যাকটেরিয়া এবং প্রাণী কোষ, প্রাণী কোষ, এই তিন জায়গায় প্লাস্টিড থাকে না। প্লাস্টিডের কাজ কি? নিজের খাদ্য নিজে তৈরি করা। ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, ছত্রাক পারে না। ছত্রাক দেখেন সাদা হয়, প্লাস্টিড থাকলে জিনিসটা সবুজ হতো। প্রাণী কোষ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। প্লাস্টিড দেখে বুঝতে হবে শুধু এদের প্লাস্টিড না এরকমটা না, এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। এরা ছত্রাক, ব্যাকটেরিয়া, প্রাণী কোষ। উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে। এখানে প্লাস্টিড কয়েক ধরনের আছে, একটা হলো লিউকোপ্লাস্ট আর একটা হলো ক্রোমোপ্লাস্ট। আলাদা আলাদা ভাবে এগুলোর বর্ণনা লাগে। একটা আছে দেখেন, একটা গাছ চিন্তা করবেন, গাছ, এই গাছ চিন্তা করবেন। গাছের যে অংশে সূর্যের আলো লাগে একের উপর থেকে, এগুলো দেখবেন যেখানে সূর্যের আলো লাগে, হ্যাঁ, গাছের যে অংশে সূর্যের আলো লাগে সে অংশে যেটা থাকে সেটা হলো ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট মানে যে অংশ রঙিন সেটা হলো ক্রোমোপ্লাস্ট। আর যেটা হলো মানে মাটির নিচে থাকে, সূর্যের আলো লাগে না যেটা, সেটাকে বলা হচ্ছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট। তাহলে মনে থাকবে আপনাদের যে লিউকোপ্লাস্ট কোথায় থাকে। লিউকোপ্লাস্ট থাকে কোথায় আর বলেন তো? ভূনিম্নস্থ কাণ্ড, মূল, এগুলোতে থাকে হলো লিউকোপ্লাস্ট। বুঝছেন? বুঝছেন? যেখানে সূর্যের আলো লাগে, ধরেন এটা মাটি, মাটির নিচে চলে গেল এখানে আর মাটির উপরে, যেখানে সূর্যের আলো লাগে, মনে রাখবেন সূর্যের আলো যেখানে লাগে সেখানে রং হয়, সেখানে ক্রোমোপ্লাস্ট। যেমন হলো ফুল, ফল, পাতা, ডালপালা, গাছ বাকল সব, সেটা হলো কি থাকে? রঞ্জক পদার্থ বা প্লাস্টিক কোনটা থাকে? ক্রোমোপ্লাস্ট থাকে। আর নিচে যেটা, যেখানে সূর্যের আলো লাগে না, এক কথা ভূনিম্নস্থ কাণ্ড, এগুলা মূল, সেগুলো থাকে কোনটা? লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট কি কোথায় থাকে? যেখানে সূর্যের আলো লাগে না। এখানে কি থাকে না? লিউকোপ্লাস্টের একটা বৈশিষ্ট্য, এখানে কোনো রঞ্জক পদার্থ থাকে না। রঞ্জক পদার্থ থাকে না লিউকোপ্লাস্টে। এখানে লিউকোপ্লাস্ট তাহলে কোথায় থাকে মনে রাখা লাগবে? সূর্যের আলো যেখানে লাগে না, এক কথা ভূনিম্নস্থ কাণ্ড, মূল, গাছের মূল, এগুলাতে। এবং এখানে কোনো রঞ্জক পদার্থ থাকে না। এখন যে এখানে উপরে যেটা আছে না,
এর মধ্যে দেখবেন যে থাকে কিছু হলো ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট। এখানে দুটা জিনিস থাকে, একটা হলো উপরে, লিউকোপ্লাস্ট তো নিচে চলে গেল, ক্লোরোপ্লাস্ট, আর একটা হলো ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, বুঝছেন? ক্রোমো মানে হলো রং, আর প্লাস্ট মানে প্লাস্টিক থেকে আসছে। ক্রোমো মানে হলো কালার, ক্রোমো মানে হলো রং, আর প্লাস্টিক থেকে আসছে প্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। এটা সাধারণত ক্রোমোপ্লাস্টটা কি, ক্রোমো মানে না, এটা ফুল এবং ফলের রঙের জন্য দায়ী, বুঝছেন? একটা আছে হলো হলুদ, লাল, আর হলো কমলা। আর এর ক্লোরোপ্লাস্টটা হলো পাতা আর কাণ্ড, পাতা আর কাণ্ড, একটু 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 বুঝেন। আর এটা হলো ফুল আর ফল, ফুল ফল, ফুল আর ফলের যে রং সেটার জন্য দায়ী হলো ক্রোমোপ্লাস্ট। হলুদ রঙের ফুল বা ফলের জন্য দায়ী হলো জ্যান্থোফিল, জ্যান্থোফিল। লালের জন্য হলো লাইকোপিন, লাইকোপিন। আর কমলার জন্য হলো ক্যারোটিন, বুঝছেন? এখান থেকে একটু থাকুক। আর পাতার কাণ্ড, এরা একটা হলো সবুজ বর্ণকণিকার জন্য দায়ী, সবুজ বর্ণকণিকার জন্য দায়ী। আর 2 নাম্বার হলো এখানে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য হয়, সালোক সংশ্লেষণ হয়, মানে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ এখানে খাদ্য তৈরি করে। আর এখানে একটা অঙ্গ থাকে, সেটা হলো ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থাকে এখানে। তাহলে এই কয়টা কথা জানলেই এখান থেকে হবে, বুঝছেন? একটা গাছ কল্পনা করে নেবেন, এই গাছের যেটা মাটির নিচের অংশ, যেখানে ভূনিম্নস্থ কাণ্ড বা মূল থাকে, সেটা হলো আপনাদের লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তাহলে কি লিউকোপ্লাস্ট? মানে যেখানে কোনো রং থাকে না, সূর্যের আলো লাগে না, এক কথা সূর্যের আলো লাগে না বা রং থাকে না, এক গাছের মূল আর ভূনিম্নস্থ কাণ্ড, এই কটা মনে রাখলেই হবে, সেটা হলো লিউকোপ্লাস্ট। এবার উপরে আসেন, উপরে দুটো জিনিস থাকে, একটা হলো ক্লোরোপ্লাস্ট আর একটা হলো ক্রোমোপ্লাস্ট। ক্লোরো মানে কি? ক্লোরোফিল থেকে আসছে, বুঝছেন? ক্লোরোফিল, ক্লোরোফিল, ক্লোরোফিল থেকে আসছে। ক্লোরোফিল থেকে মানে যেটার অংশের জন্য গাছের পাতার রং যে সবুজ হয়, এটার কারণে হলো ক্লোরোফিল। সবুজ বর্ণকণিকার নাম হলো ক্লোরোফিল। ক্লোরোফিল থেকে আসছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল থেকে আসছে ক্লোরোপ্লাস্ট, প্লাস্টিক থেকে প্লাস্ট। আর ক্লোরোফিল ছাড়া আদার যে রং, ক্রোমো মানে রং, ক্রোমো থেকে আসছে, রং থেকে আসছে ক্রোমোপ্লাস্ট, মানে ক্রোমো মানে রং আর প্লাস্টিক থেকে প্লাস্ট। তাহলে ক্লোরো মানে সবুজ, ক্লোরো মানে সবুজ, এই জিনিসটা খেয়াল করেন। ক্লোরোফিল থেকে আসছে, সবুজ থেকে আসছে। তাহলে সাধারণত কার কার রং সবুজ হয়? পাতা, একটা উদ্ভিদের পাতার আর কাণ্ডের রং সবুজ হয়, মানে এই যে ছাল বাকল এগুলোর। আর ক্রোমো মানে রঙিন হয় কোনটা? সাধারণত ফুল রঙিন হয় আর ফল রঙিন হয়। ফুল আর ফলের যে রঙিন হয়, এখান থেকে মনে রাখা লাগবে হলুদ রঙের জন্য দায়ী হলো জ্যান্থোফিল, লাল রঙের জন্য দায়ী হলো লাইকোপিন, লাতে লাল, লালতে লাইকোপিন, লাল মিল আছে। কমলা রঙের জন্য ক ক মিল আছে, দেখেন ল ল মিল আছে, ক ক মিল আছে। কমলা রঙের জন্য দায়ী হলো ক্যারোটিন, লালের জন্য দায়ী হলো লাইকোপিন, আর হলুদের জন্য দায়ী হলো জ্যান্থোফিল। শেষ। আর ক্লোরোফিল মানে ক্লোরোপ্লাস্ট, মানে সবুজ, সবুজ রঙ বর্ণকণিকা জানা দায়ী হলো ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল, যেটা হবে সেটা উত্তর হবে। এই ক্লোরোফিলের কাজ হলো বা ক্লোরোপ্লাস্টের কাজ হলো উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করা। তাহলে উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে কোনটির কারণে? যদি বড় আকারে থাকে তাহলে প্লাস্টিড, আর যদি ছোট আকারে থাকে তাহলে উত্তর হবে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট দিল, ক্রোমোপ্লাস্ট দিল, লিউকোপ্লাস্ট দিল, সেক্ষেত্রে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোফিল। কোন বর্ণকণিকা? তাহলে ক্লোরোফিল। যদি বলে একদম স্পেসিফিক বর্ণকণিকা কোনটা, তাহলে ক্লোরোফিল। আর কোন প্লাস্টিড? সেটা হলো ক্লোরোপ্লাস্ট, বুঝছেন? ক্লোরোপ্লাস্টের একটা বর্ণকণিকা নাম হলো, যেমন হলো জ্যান্থোফিল, লাইকোপিন,
ক্যারোটিন এরকম যেমন বর্ণকণিকা, সেখানে ক্লোরোফিল একটা বর্ণকণিকা, বুঝছেন? ক্লোরোফিল হলো একটা বর্ণকণিকা। কোন বর্ণকণিকার জন্য উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারে? তাহলে উত্তর হবে ক্লোরোফিল বর্ণকণিকা। আর কোন প্লাস্টিডের জন্য? সেটা হলো ক্লোরোপ্লাস্ট। তাহলে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে নিচের কোনটির জন্য? ক্লোরোপ্লাস্ট। মানে বড় আকারে যদি আসে তাহলে প্লাস্টিড। প্লাস্টিড না গলগি বডি না মাইটোকন্ড্রিয়া না সেন্ট্রোসোম, প্লাস্টিড। যদি আরো স্পেসিফিক করে দেয় তাহলে উত্তর হবে ক্লোরোপ্লাস্ট না ক্রোমোপ্লাস্ট না লিউকোপ্লাস্ট। তাহলে ক্লোরোপ্লাস্ট। আরো স্পেসিফিক করে দিলে ক্লোরোফিল। ক্লোরোফিল এখানে একটা অঙ্গাণু থাকে, সেটার নাম হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম নামে একটা অঙ্গাণু থাকে ক্লোরোফিলে। বিষয়টা ক্লিয়ার হয়েছে? মনে থাকবে? ফুলের মানে ফুল ও ফলে রঙিন হওয়ার জন্য দায়ী কোনটি? এটা কমেন্ট করেন তো, তাহলে বুঝতে পারবো যে বুঝতে পারছেন আপনারা। ফুল ও ফল রঙিন হওয়ার জন্য দায়ী কোনটি? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট না লিউকোপ্লাস্ট? ফুল ও ফল রঙিন হওয়ার জন্য দায়ী কোনটি? হ্যাঁ, ক্রোমোপ্লাস্ট। এই তো আপনারা পারতেছেন। এই মানব কোষ থেকে শুধুমাত্র এতটুকু পড়লেই ইনশাআল্লাহ হবে। এরপরে আপনারা জীববিজ্ঞানের কিছু প্রাথমিক ধারণার যে অংশটুকু আছে ওটা পড়াই দেবো। ওখান থেকে শুধু যে কয়টা প্রশ্ন আসে, এর বাইরে আর পড়ার দরকার না। আমি ছোট ছোট করে কনসাইজ করে দিছি আপনাদের, শুধু অতটুকুই পড়বেন, এর বাইরে আর পড়ার দরকার নাই। কনসাইজ করে দিছি যতটুকু ততটুকু। 1 মিনিট রেস্ট নি নাকি? এবার আপনারা একটু বলেন যে আপনাদের মানে সম্ভবত ঈদের পর থেকে ইনশাল্লাহ ভালোভাবে ক্লাস শুরু হবে। আপনাদের পড়াশোনার মানে কেমন চলতেছে? আপনারা সবাই কেমন আছেন? মানে ঈদ কোথায় করতেছেন? গ্রামের বাড়ি না শহরে না কোথায়? জাস্ট 2 মিনিটের একটু ব্রেক নিলাম আমি, তারপরে শুরু করবো। এই ঈদ এবার কে কোথায় করতেছেন? আমার কথা মনে হয় পরে শোনা যাইতেছে নাকি না বুঝতে পারতেছেন তো? ও, কোটার চিন্তা। এ আল্লাহ। কুমিল্লা? কুমিল্লাতে আমার পোস্টিং, না আমার পোস্টিং হয়েছে কুমিল্লা জেলায়। কোটা কোটা থাকবে না ইনশাআল্লাহ। আন্দোলন তো হবেই, কোটা থাকবে না। কোটা থাকলে তো চাকরি পড়াশোনা করে কোনো লাভই নাই। এমন হয়েছে যে 2,500 3,000তম পজিশন হয়ে পররাষ্ট্র ক্যাডার পাইছে, যেখানে 20তম পজিশন হলে মানে পররাষ্ট্র যদি 10টা সিট যদি থাকে তো 20তম পজিশন হলেই পররাষ্ট্র পাবে না। 2,500 পজিশন হয়েও পররাষ্ট্র পাইছে মানুষ। ওটা থাকে? ওটার চিন্তা করলে তো আপনার মানে বিসিএস তো কম, 56%। ব্যাংক ট্যাঙ্কলে আরো বেশি, মানে ব্যাংকে জানি না, অন্য অন্য চাকরিতে আরো বেশি, প্রাইমারিতে আরো বেশি, তো আপনি চাকরি পাবেন না। ওটা থাকবে না। মানে আন্দোলন হোক আর যেভাবে হোক, হয়তো দেখা গেল যে অন্য কোনো ইস্যুকে ঘাটা মানে মানে সাইলেন্ট করার জন্য হয়তো এটা দিচ্ছে, পরবর্তীতে আবার ব্যাক আনবে সরকার। আন্দোলন করবেন, অবশ্যই আন্দোলন করলে নিজের মধ্যে নেতৃত্ব গুণাবলী তৈরি হয়। আন্দোলনে যাবেন। ওটা থাকবে না। 2 দিন পরে ঈদ না? এবার একটু জীববিজ্ঞান পড়ি, তারপর লাস্টে গল্প করবো না। কি কি প্রশ্ন আছে মানে জাস্ট পড়াশোনা ছাড়া ব্যক্তিগত জীবনের যে প্রশ্নগুলো আছে একটু রেডি করে রাখেন, অ্যান্সার দেবো। গল্প করবো আর কথা। জীব একটা আর বিজ্ঞান একটা। জীববিজ্ঞান এটা কোন ভাষার শব্দ? মানে বায়োলজি। এটা একটা হলো গ্রিক শব্দ। এটা এরকম প্রশ্ন আসে, জীববিজ্ঞান কোন ভাষা? গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, ইংলিশ শব্দ, বা বায়োলজি, সরি জীববিজ্ঞান তো না, বায়োলজি। বায়োলজির একটা গ্রিক শব্দ, বায়োলজি। দুটা শব্দ থেকে একটা একটা আসছে, বায়োস যার মানে হলো জীবন, আর লজোস
মানে হলো জ্ঞান বা নলেজ, মানে এক কথা মানে জীবন সম্বন্ধে যে নলেজ সেটাকে বলা হয় বায়োলজি। এখান থেকে একটা টার্ম আসে, সেটা হলো জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম মানে জীবন্ত জীবাশ্ম, জীবাশ্ম মানে কি আর জীবন্ত মানে কি? জীবাশ্ম মানে যেটা অলরেডি কয়লা বা পাথরে পরিণত হয়ে গেছে, কিন্তু ওরই একটা মানে প্রজন্ম বা পরপুরুষ এখনো জীবন্ত আছে, সেটাই হলো জীবন্ত জীবাশ্ম। মানে ওর আদি পুরুষ মানে ওর সমগোত্রীয় অন্য যারা আছে, যেমন একটা তেলাপোকা, তেলাপোকার যে ছোট মানে 100 বছর আগের তেলাপোকা অলরেডি পাথর হয়ে গেছে, কিন্তু অন্য হ্যান্ডে বংশ বিস্তার করতে করতে দেখা গেল তেলাপোকা এখনো পর্যন্ত টিকে আছে। যেমন ডায়নাসোরাস নাই হয়ে গেছে, ম্যাক্সিমামই নাই হয়ে যায়, বংশ একসময় বিলুপ্ত হয়ে যায়, কিন্তু যে বিলুপ্ত হয়নি সেটাই হলো জীবন্ত জীবাশ্ম। এই জীবাশ্ম বিদ্যাকে বলা হয় প্যালিওন্টোলজি, PALEN, প্যালিওন্টোলজি, পড়া কথা হয়ে যাচ্ছে মানে না, কঠিন হয়ে যাচ্ছে প্যালিওন্টোলজি। এরা কয়েকটা জীবন্ত জীবাশ্মর উদাহরণ মনে রাখা লাগে, মানে জীবন্ত জীবাশ্ম জিনিসটা তো বুঝছেন, কয়েকটার নাম মনে রাখা লাগে, যেমন মাছ, মাছের মধ্যে আছে হলো শিলাকান্ত, শিলাকান্ত নামক মাছ হলো জীবন্ত জীবাশ্ম, মাছের মধ্যে একটা আছে। সন্ধিপদ প্রাণীর মধ্যে আছে একটা হলো, সন্ধিপদ প্রাণীর মধ্যে আছে হলো রাজকাঁকড়া, রাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণী, এটা জীবন্ত জীবাশ্ম। স্তন্যপায়ী প্রাণীর মধ্যেও আছে, যেমন হলো রাজ, সরি প্লাটিপ্লাস, 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 রাজকাঁকড়া, শিলাকান্ত, এগুলো হলো জীবন্ত জীবাশ্ম। কিছু উদ্ভিদ আছে বুঝছেন, এটা হলো নিটাম ইকুইজিটাম, ইকুইজিটাম, নিটাম ইকুইজিটাম নামক কিছু উদ্ভিদ আছে জীবন্ত জীবাশ্ম। তাহলে কোনটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ? ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে যেটা, সেটা হলো রাজকাঁকড়া আর হলো প্লাটিপ্লাস, এ দুটো ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে। এরকম আসতে পারে প্লাটিপ্লাস নামক স্তন্যপায়ী প্রাণী, কাঁকড়া নামক সন্ধিপতি প্রাণী। এটা এইভাবে দিয়ে দিলাম, এটা দরকার নাই, এটা এটা মনে রাখতে পারলেও হবে। শিলাকান্ত নামক মাছ, মানে শিলাকান্ত, রাজকাঁকড়া, প্লাটিপ্লাস, নিটাম আর ইকুইজিটাম, এগুলো হলো জীবন্ত জীবাশ্মের মুদ্রাগত উদাহরণ। এরও আর বাইরে আছে, কিন্তু এই কটা পড়লে ইনশাল্লাহ আর বাকি পড়া লাগবে না। নিচে পুরো জীবন্ত জীবাশ্মের উদাহরণ প্লাটিপ্লাস, রাজকাঁকড়া, এ দুটো একটু কমেন্ট করেন, শুধু এ দুটো বেশি আসে দেখে এটা কমেন্ট করতে বলতেছি। রাজকাঁকড়া আর প্লাটিপ্লাস এ দুটো শব্দ কমেন্ট করেন, এরা হলো জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম মানে এক রাজকাঁকড়ার এক অংশ যারা 1 লক্ষ বছর আগে জন্মাইছে, তারা হয় তেল গ্যাস, না হলে পাথর, না হলে কয়লা, কিছু না কিছু হয়ে গেছে, তার আর এক অংশ এখনো বেঁচে আছে, পৃথিবীতে আছে, ঠিক সেমন ডাইনোসরের যেমন নাই নাই হয়ে গেছে এরকম আর কি। মানুষ তখন জন্মই হয়নি, যা মানুষের কোনো অংশ এখনো তেল গ্যাস হয়নি এক কথা, তার মানে জীবাশ্ম হয়নি এক কথা। প্লাটিপ্লাস, রাজকাঁকড়া। কিছু বিজ্ঞানীদের পরিচয় আপনাদের বলি। অ্যারিস্টটল, খুব এর বেশি কঠিন হবে না, আপনারা ধৈর্য হারায় না। অ্যারিস্টটলকে বলা হয়, অ্যারিস্টটলের দুইটা পরিচয়, এটা হলো প্রাণী বিজ্ঞানের জনক, প্রাণী বিজ্ঞানের জনক, আর হিস্টোরিয়া অ্যানিমেলিয়া গ্রন্থ লিখছে, হিস্টোরিয়া অ্যানিমেলিয়া, অ্যানিমেলিয়া। আপনারা নিজেরা পড়তে গেলে অনেক সময় লাগবে, তাই শুধু একটু পড়লে হবে। প্রাণী বিজ্ঞানের জনককে অ্যারিস্টটল। থিওফ্রাস্টাস, থিওফ্রাস্টাস এ কি করছে? উদ্ভিদ বিজ্ঞানের জনক, উদ্ভিদ বিজ্ঞানের জনক। এ দুটো গ্রন্থ লিখছে, অন দ্য হিস্টোরি অফ দ্য প্ল্যান্ট, অন দ্য অরিজিন অফ প্ল্যান্ট, অন দ্য হিস্টোরি অফ প্ল্যান্ট, অন দ্য অরিজিন অফ প্ল্যান্ট, অন দ্য, দুটো গ্রন্থ লিখছে, দরকার নাই এটা। থিওপ্রাস্টাস শুধুমাত্র উদ্ভিদ বিজ্ঞানের জনক, এটা দেখলেই হবে। হিস্টোরি অ্যানিমেলিয়া প্রাণী বিজ্ঞানের জনক হলো অ্যারিস্টটল। আর একটা হলো অ্যান্টনি ফন লিউয়েনহুক, অ্যান্টনি ফন লিউয়েনহুক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ।
এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এটা দরকার লাগবে। এটা হলো, এই হলো অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে, অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে। তাহলে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছে কে? অ্যান্টনি ফন লিওয়েনহুক। এবং এই যে অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করলো, ওটা দিয়ে সে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ব্যাকটেরিয়া হাইড্রা ভলভক্স দেখছে বা আবিষ্কার করছে। বুঝতে পারছেন? তাহলে এখান থেকে প্রশ্ন, ব্যাকটেরিয়া আবিষ্কার করলো কে? অ্যান্টনি ফন লিওয়েনহুক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করে সেই অণুবীক্ষণ যন্ত্র দিয়ে ব্যাকটেরিয়া হাইড্রা ভলভক্স আবিষ্কার করলো। বুঝছেন? তাহলে জিনিসটা সহজ হবে, মনে থাকবে। তাহলে ব্যাকটেরিয়া আবিষ্কার করছেন কে? অ্যান্টনি ফন লিওয়েনহুক। হাইড্রা ভলভক্স কে আবিষ্কার করছেন? অ্যান্টনি ফন লিওয়েনহুক। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করছেন কে? অ্যান্টনি ফন লিওয়েনহুক। অত কথা দরকার নাই, আপনারা শুধু লেখেন যে ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন কে। ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন কে, এটা একটু কমেন্ট করেন। ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন কে, এটা কমেন্ট করেন। ভালো হয় যদি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন কে এটা লেখেন যে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অ্যান্টনি ফন লিওয়েনহুক ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন। লেখেন ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে? অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে অ্যান্টনি ফন লিওয়েনহুক। উইলিয়াম হার্ভে। কঠিন না, আমি জাস্ট কয়েকটারে করে দেবো। উইলিয়াম হার্ভে। রক্ত সঞ্চালন প্রক্রিয়া মানে মানব দেহে, এই যে হার্ট, মানব দেহের একটা, হ্যাঁ কেমন মানব দেহ হলো, এই হাত পা হার্ট, এই হার্ট থেকে সারা দেহে রক্ত যায়, সারা দেহ থেকে হার্টে যায়। এই যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেছেন কে? উইলিয়াম হার্ভে। রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করছে হলো উইলিয়াম হার্ভে। এই জন্য একে বলা হয় শারীরবিদ্যার জনক। শারীরবিদ্যার জনক। রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেছেন কে? উইলিয়াম হার্ভে। এই জন্য একে বলা হয় শারীরবিদ্যা জনক। শারীরবিদ্যা জনককে উইলিয়াম হার্ভে। আর লাস্ট আলেকজান্ডার ফ্লেমিং। এটা সবটাই লাগবে। আলেকজান্ডার ফ্লেমিং হলো পেনিসিলিন আবিষ্কার করেছে। পেনিসিলিন নামক ব্যাকটেরিয়া থেকে ওষুধ আবিষ্কার করেছে। পেনিসিলিন আবিষ্কার করছে এবং পেনিসিলিন নামক ব্যাকটেরিয়া আবিষ্কার করছে এবং সেখান থেকে তার অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছে। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছে। পেনিসিলিন থেকে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছে, অ্যান্টিবায়োটিক যেটা আমরা এখনো খাই। এবং কত সালে? 1928। সালটাও লাগবে। তার আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন থেকে ব্যাকটেরিয়ার প্রতিষেধক আবিষ্কার করছে 1928 সালে। বলেন তো রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন কে? লেখেন রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন কে? রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন কে? লেখেন। আর ওটা লেখা হলে লেখেন যে আলেকজান্ডার ফ্লেমিং কত সালে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। ওই প্রশ্ন লেখা হলে এই প্রশ্নের অ্যান্সার দেন। আলেকজান্ডার ফ্লেমিং কত সালে অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং কত সালে পেনিসিলিন আবিষ্কার করেন? এটা লেখেন, সালটা লেখেন। আলেকজান্ডার ফ্লেমিং কত সালে পেনিসিলিন আবিষ্কার করেন? আজকে কিছু আপনাদের অ্যাপ্লাইড সায়েন্সও পড়াই দিই। কত সালে এটা লাগবে, কিন্তু সালটা লাগে, এটা সাল লাগে। এটা কিছু অ্যাপ্লাইড সায়েন্স লিখে দিই। আমি বলবো না, আমি বলবো না, আপনারা লিখবেন। মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়? এখানে হয়েছে, ক্লাসে হয়েছে। মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়? লেখেন আপনারা। মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়? সবাই লেখেন, এটা এই কথাটা সবাই লেখেন, সবাই। মৌমাছি পালন বিদ্যাকে কি বলা হয়? সবাই লেখেন। পাখি পালন বিদ্যাকে কি লেখা হয়? এভিকালচার। মৌমাছি হলো এভিকালচার। মৎস্য পালন বিদ্যাকে কি বলা হয়? পিসিকালচার। মৎস্য পালন বিদ্যাকে বলা হয় পিসিকালচার। চিংড়ি পালন কি বিদ্যাকে কি বলা হয়? প্রন কালচার। চিংড়ি হলো প্রন।
রেশম চাষের বিদ্যাকে কি বলা হয়? সেরিকালচার। আপনারা কিন্তু প্রত্যেকটা লিখেন, প্রত্যেকটা লেখেন, প্রত্যেকটা লেখেন। মৌমাছি হলো এপিকালচার, পাখি এভিকালচার, মৎস্য পিসিকালচার, চিংড়ি প্রন কালচার, রেশম সেরিকালচার। প্রত্যেকটা লেখেন, না লিখলে আমি সামনে আর আগাবোই না। প্রত্যেকটা লেখেন, সবাই যে কয়জন আসি প্রত্যেকটা লেখেন। চিংড়ি চালান বৃদ্ধি প্রত্যেকটা লেখেন। উদ্যান খুব বেশি সময় লাগবে না, শুধু হর্টিকালচার লেখেন। উদ্যান হলো হর্টিকালচার, উদ্যান হর্টিকালচার। মুক্তা পার্ল কালচার। গবাদি পশু অ্যানিমাল হাজবেন্ডারি। না লিখলে খারাপ লাগবে, বুঝছেন? এটা লেখেন, প্রত্যেকটা লেখেন, মৎস্য পিসিএল সব লেখেন। একটা আছে আলাদা, একটা গাছ আর একটা হলো জলের গাছ। গাছ পালন যে বিদ্যা সেটাকে বলা হয় আরবারিকালচার। আরবারিকালচার, ভুল করবেন না, এটার জন্য আলাদা করে লিখলাম। আর জলের গাছ হলো অ্যাকুয়াকালচার। মানে অ্যাকুয়ারিয়ামে, মানে মাছ আর গাছ রেখে আমি চাষ করি। অ্যাকুয়া কালচার, অ্যাকুয়াকালচার। জলের গাছ হলো অ্যাকুয়াকালচার। এটা লেখেন, এটা প্রত্যেকটা লেখেন, প্রত্যেকটা, যাতে মনে থাকে। পাখি এভিকালচার, মৎস্য পিসিকালচার, চিংড়ি পন্ড। চিংড়ি ইংরেজি হলো পন্ড, পাখির ইংরেজি হলো অ্যাভিস। অ্যাভিস মানে পাখি, চিংড়ি হলো প্রন। রেশম হলো সেরি, না কি জানো? উদ্যানের হর্টি, জানেন তো। পার্ল মানে মুক্তা, পার্ল মানে মুক্তা, পার্ল মানে মুক্তা। গবাদি পশু মানে অ্যানিম্যাল, মানে গবাদি পশু, যাই হোক জানেনি তো, এ মনে রাখবেন আর কি। অ্যাপিস মানে মৌমাছি, অ্যাপিকালচার, অ্যাপিস। এটা লেখেন, সবাই লেখেন। আর একটা আছে, প্রত্যেকটা জীবের আলাদাভাবে নামকরণ করা হয়েছে। জীবের নামকরণ, এটাকে বলা হয়, প্রথম যে বিজ্ঞানী জীবের নামকরণ করেছেন তার নাম হলো ক্যারোলাস লিনিয়াস। লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস জীবের প্রথম নামকরণ করেছেন। ইনি প্রত্যেকটা জীবকে ক্লাসিফাই করেছেন, এজন্য একে বলা হয় শ্রেণীকরণ বিদ্যার জনক। নামকরণ বিদ্যার জনক, শ্রেণীকরণ বিদ্যারও জনক তিনি। তিনি যে নামকরণ করতেছে সেটাকে বলা হয় দ্বিপদ নামকরণ। দ্বিপদ নামকরণ, এটা হলো ল্যাটিন শব্দ লিখতে হবে, ল্যাটিন শব্দ হতে হবে, আর ইটালিক ফর্ম হতে হবে, ইটালিক হরফ হতে হবে। ল্যাটিন শব্দটা হবে ল্যাটিন। মানুষের যেমন ল্যাটিন নাম হলো হোমো স্যাপিয়েন্স, তো হোমো ল্যাটিন শব্দ, স্যাপিয়েন্স ল্যাটিন শব্দ। কিন্তু অক্ষর, এই হোমোটা লিখবো, যে এইচটা লিখবো, সেটা হতে হবে ইটালিক, ইটালিক হরফে, হরফটা হতে হবে ইতালিক। অথবা ইংলিশে লিখে হোমো লিখে এই হোমোর নিচে দাগ দিতে হবে, নিচে দাগ দিতে হবে। এটাকে দ্বিপদ বলা হয়, কারণ দেখেন, হোমো একটা পদ, স্যাপিয়েন্স একটা পদ, এই জন্য একটা বলা হচ্ছে দ্বিপদ। শ্রেণীকরণ বিদ্যার জনক, তাহলে হলো, বলেন তো শ্রেণীকরণ বিদ্যার জনক কে, বা জীবের নামকরণ বিদ্যার জনক কে? শেষ। গাছ হলো আরবরি কালচার, আর বরি কালচার। গাছ আসে না। আর জলের গাছ, পানিতে যে গাছগুলো হয়, জলের গাছ হলো অ্যাকুয়া কালচার। এই উল্টা পাল্টা লাগে যেতে পারে, এই জন্য ওটা দিচ্ছি। জলের গাছ হলো অ্যাকুয়া কালচার, আর গাছ হলো আরবরি কালচার। শেষ।
তাহলে শ্রেণীকরণ বিদ্যার জনক কে বলেন তো, এটা লেখেন। ক্যারোলাস লিনিয়াস, এটাকে বলা হয় শ্রেণীকরণ বিদ্যার জনক বলা হয়। ক্যারোলাস লিনিয়াসকে বলা হয়, গাছ হলো আরবরিকালচার, শ্রেণীকরণ বিদ্যার জনক ক্যারোলাস লিনিয়াস। শেষ, আজকের মতো পড়াশোনা এখানে শেষ। নিজেরা এখানে পড়ে নেবেন, আর ইনশাল্লাহ আমি নোট দেওয়ার চেষ্টা করবো। যদি কারো যদি কোনো প্রশ্ন টশ্ন থাকে এমনি লাইফ নিয়ে, পড়াশোনা বাদ, এখন পড়াশোনা এখানে শেষ। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর না থাকলে শেষ। কোনো বিষয়ে যে কোনো প্রশ্ন। হ্যাঁ মানে কন্টিনিউ তো আমরা করতে চাই, আসলে হয়েছে কি মানে নতুন জবে অনেক প্রেশার। আমি যেমন একাডেমিতে চালু হয়েছে আমাদের কাস্টমস একাডেমি। কাস্টমস একাডেমিতে ধরেন যে মানে একাডেমি অনেক কঠিন জায়গা। সকাল 5:30টার সময় ঘুম থেকে উঠা লাগে, 6টা থেকে পিটি শুরু হয়, 6টা থেকে 7টা পর্যন্ত পিটি হয়, দৌড়াদৌড়ি হয়। তারপরে টায়ার্ড হয়ে যায়, সে ঘুমায় পড়ি। 8টা থেকে 9টার মধ্যে খাওয়া দাওয়া, গোসল, টয়লেট, রেডি রেডি হয়ে ক্লাসে যেতে হয়। 8টা 45-এর মধ্যে, 9টা থেকে ক্লাস, 9টা থেকে একদম 1:30 পর্যন্ত ক্লাস, 1:30 থেকে 2:30টার মধ্যে খাওয়া দাওয়া, গোসল সব কিছু, গিয়ে করলে করলো, না করলে না করলো। 2:30 থেকে 4:30 পর্যন্ত ক্লাস। 5টা থেকে আবার বাধ্যতামূলক স্পোর্টস, মানে খেলাধুলা, ফুটবল, ক্রিকেট। 7টা পর্যন্ত, 7টার সময় রুমে এসে দেখা গেলো অনেক সময় ম্যাক্সিমাম দিনে এক্সট্রা ক্লাস থাকে, কোনো সচিব স্যার চলে আসলো, ক্লাস নিতে চলে, এইভাবে আমার দিন কাটতেছে। এই জন্য একটু আমি না, ইনশাল্লাহ এগুলা পড়লে আর এই জন্য একটু টাইট শিডিউলের মধ্যে আছে, কিন্তু শেষ করে দেবো ইনশাল্লাহ। মানে একবার লাইনে উঠে গেছে তো আর সমস্যা হবে না। অন্য স্যাররা হয়তো ব্যস্ত, এখন হয়তো ফ্লো উঠে গেছে, আপনাদের শেষ করে দেওয়া হবে। মানে এবং তাড়াহুড়া করে না, একদম গুছানোভাবে শেষ করে দেওয়া হবে। আর পড়া কি আপনারা বুঝতে পারেন কিনা, এটা হলো সবচেয়ে বড় কথা, যে মানে মস্তিষ্কের মধ্যে ঢুকতেছে কিনা, বের হয়ে যাচ্ছে কিনা, বা এই দেখা গেলো এই পড়াটা একবার দুইবার রিভিশন দিয়ে পড়লে মস্ত থাকতেছে কিনা, পর ফার্দার এরা একবার দুইবার দেখলে মনে হয়ে যাচ্ছে কিনা, এটা একটু খেয়াল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এমবিএ আর বিসিএস এর প্রিপারেশন অবশ্যই একসাথে নেওয়া পসিবল। একটা কথা মনে রাখবেন, শরীর হলো মহাশয়, যাহা সহাবেন তাহা সয়। বুঝছেন? কেউ কিছু না করে সারা জীবন পার করে দিচ্ছে, কেউ 10টা কাজ করে পার করে দিচ্ছে। আপনার নিজের ক্যাপাবিলিটি নিজে কেউ তৈরি করেনি। এই আমি না, আপনি না, পৃথিবীর সবচেয়ে গাধা ব্যক্তিও একসাথে দুটা করতে পারবে, শুধু আপনি, আমি না। না শুনেন, পিএসসি এমনভাবে প্রশ্ন তৈরি করে যে কোনো ডাবল অ্যান্সার থাকে না। মানে একটা অ্যান্সার ধরে পিএসসি তৈরি করে। কখনো ভুলে চিন্তা করবেন না যে ডাবল অ্যান্সার আছে, নাই 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 এবং নাই। হয়তো পিএসসি ভুল করে ডাবল অ্যান্সার দিয়ে দিছে, খেয়াল করেন, এটা হতে পারে। কিন্তু পিএসসি কোনো না কোনো অ্যান্সারটাকে মাথায় রেখে প্রশ্নটা তৈরি করে। বুঝছেন? সো কোনো ডাবল অ্যান্সার নাই, কোনো ডাবল অ্যান্সার থাকে না। ইনশাল্লাহ বিজ্ঞান যেটা পড়ার কথা বলতেছি, বিজ্ঞান এবং নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন, এক কথা 15 আর 10 25 মার্কস। আমি যে শিটগুলো দেবো এই শিট পড়লেই হবে। তার বাইরে আপনারা যদি কোনো বই পড়তে চান, এমসিকিউ বা ওরা কলের বিজ্ঞান বইটা পড়তে পারেন। যত পড়বেন তত মানে আপনার স্ট্রেংথ বাড়বে, এটা হলো শেষ কথা। আর যদি লিখিতের জন্য কোনো বই পড়তে চান, সেটা হলো সায়েন্স আওয়ার পড়তে পারেন। আর আমি একসাথে পিডি আর লিখিত দুটো কম্বাইন করে পড়ে দেওয়ার চেষ্টা করি। আপনি, হ্যাঁ, অনেকে আমার কাছে কমপ্লেন করছে যে স্যার লিখিত দরকার নাই। আর ঠিক আছে, লিখিত দরকার নাই, কিন্তু এমন না যে আমি লিখিতটাকে ফোকাস করি, বাট এরকম না। আমি মেনলি ফুললি প্রিটাকে ফোকাস করি, এখানে 100% প্রি দেওয়ার চেষ্টা করি, এবং এখান থেকে যেগুলো লিখিত কাভার করা যায় জাস্ট বলে দিই, যাতে আপনাদের সুবিধা হয়, একটু আগায় থাকেন। লিখিত তো বিজ্ঞানে থাকে 100 মার্কস, এবং এই 100 মার্কস আপনার ক্যাডার পাওয়া না পাওয়া, বা ভালো ক্যাডার পাওয়া পাওয়া না পাওয়ার উপর নির্ভর করে অনেকটা। বিশেষ করে আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট বিজ্ঞানে একটু দুর্বল হয়। এখানে যে পিছিয়ে, এখানে কাটা কাটা নাম্বার ম্যাথের মতো, ম্যাথে বরং কম নাম্বার, 50 মার্কস। এমসিকিউ থাকে, মেন্টাল অ্যাবিলিটি থাকে 50 মার্কস, ম্যাথ মাত্র 50 মার্কস। বাকিগুলোতে দেখা গেলো গড়পড়তা সবাই সমান। হ্যাঁ ইনশাল্লাহ আমাদের রুটিন বেস ক্লাসই শুরু হবে, কিন্তু দেখা গেলো যে ভাইবার শিডিউলের জন্য প্লাস আমাদের নিজের ব্যস্ততার জন্য শুরু হয়েছে না। কিন্তু আর আগে যত ব্যাচ আছে আপনারা শুনতে শুনতে দেখুন, দেখা গেলো হুটহাট দু একটা ক্লাস, দেখা গেলো কারো মানে খুবই শারীরিক অসুস্থতার জন্য মিস হতে পারে, হুটহাট মাসে 1 আর 2টা ক্লাস, সেটা নোটিশের মাধ্যমে জানা দেওয়া হয়। কিন্তু রিটেন বেস ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, আমরা চেষ্টা করবো, সবাই চেষ্টা করতেছে।
প্রয়োজন হলে টিচার চেঞ্জ করে হলেও মানে হচ্ছে কি চাকরি পাওয়ার পরে অনেকের অনেক রকম বাইন্ডিংসের মধ্যে পড়ে গেছে আমরা। যেমন অনেক ডিপার্টমেন্ট, যেমন আমাদের কাস্টমস থেকে কোনো ধরা বাধা নিয়ম নাই, ক্লাস টিম নিতে পারো, যা ইচ্ছা করতে পারো, কেউ কিছু বলবে না। কিন্তু অনেক ডিপার্টমেন্ট থেকে তুমি স্ট্রিক্টলি বলে দেওয়া আছে যে হয় তুমি চাকরি করো না হয় ক্লাস নাও। সেক্ষেত্রে সেসব স্যারদেরকে মানে যাই হোক আপনারা তো বুঝতেই পারতেছেন, মানে সরকারি চাকরিতে ঢুকছেন, সরকারের সব নিয়ম মানতে হবে। এরকম যে যে হয়েছে তাদেরকে ওইভাবে ম্যানিপুলেট করে করা হইতেছে, এই আর কি। আপনাদের মানে ঠকাবো এরকম কোনো মেন্টাল উদ্দেশ্য আমাদের কারোরই নাই। আমরা চেষ্টা করবো যাতে আপনারা ভালো করতে পারেন, ভালো করলে আমাদের নিজেদের ভালো লাগবে। যেদিন টিচার হবে কোনো না কোনো প্ল্যাটফর্মে যে চেষ্টা যদি হন, দেখবেন যে ছাত্রছাত্রীরা ভালো করলে নিজেদের ভালো লাগে। আর আপনারা চেষ্টা করবেন, মেন হলো পড়াশোনা, একটা গাইডলাইন, আমরা হলো মেন গাইডলাইন, আপনাদের হেল্প করতে পারি, কিন্তু পড়া তো আমরা করে দিতে পারবো না। আপনারা পড়া শুরু করে দেন। আমার মনে হয় একটা ক্লাস নিয়েছিলাম মানে বইয়ের রুটিনের উপর, সেই ক্লাসটা একবার দেখেন, দেখেন যে রুটিন তৈরি করেন, বা ধরেন যে রুটিনের উপর বলতেছে, সরি বুক লিস্টের উপর, সেই বুক লিস্ট অনুসারে বই রাখেন, পড়েন। এখনও পেপার কাটিং করতে পারেন, বিশেষ করে জিকে গুলো পড়ে আগায় রাখতে পারেন, সাধারণ বিজ্ঞান, বাংলাদেশ বিষয়, আন্তর্জাতিক বিষয়গুলো পড়েন। দেখা গেলে স্যাররা যখন পড়াবে সেক্ষেত্রে আপনাদের অনেক হেল্প হবে। এখন যদি যেটা পড়ে রাখেন হেল্প হবে, মানে ইজিলি ক্যাপচার করতে পারেন পড়াগুলো। আর এই ম্যাথ আর বিজ্ঞানটা হয় কি, না পড়ালে পড়া যায় না, সেই জন্য আমরা চেষ্টা করি, স্যাররাও চেষ্টা করবে, এটা কোনো ডাউট নেই। হ্যাঁ ইনশাল্লাহ, নোট তো অবশ্যই রাতের মধ্যে দিয়ে দেবো। মানে আমি দিয়ে দিতাম, কিন্তু আসলে সব বলতে কি মানে অনেক জার্নি গেছে তো আমার, মানে আর কি সমস্যা হইতেছিল, এই জন্য আমি ক্লাসটা ঠিক মনে নিয়েছি, নোটটা দিতে পারিনি। জাস্ট ক্লাস শেষ হওয়ার 20-25 আধা ঘন্টার মধ্যে দিয়ে দেবো। নোট তো করাই আছে, আমার দিয়ে দেবো। না, পড়াটা ঠিক মতন বুঝেন কিনা এটা একটু দেখেন। যেমন আমাদের যে বোঝানোর যে স্টাইল, আরো আপনারা হয়তো আরো অন্য অন্য জায়গায়, অবশ্যই আপনারা যারা আছেন প্রত্যেকে মানে একটা ড্রিম দেখেন দেখে তো বিসিএস দিতে আসছেন। আসলে কোটা নিয়ে এলেনে ভয় পাবেন না, যখন হবে তখন দেখা যাবে, এটা হলো কোর্ট। এখন কেবল হাইকোর্ট বিভাগ দিচ্ছে, আপিল বিভাগ আছে, আপিল বিভাগ খারিজ করে দিতে পারে। আর বড় আন্দোলনের মুখে সরকার এটা বাধ্য করে দিবে, আন্দোলন তো হবে, ঈদের পর আন্দোলন হবে। আমি বলবো না ডিরেক্টলি আপনাদেরকে আন্দোলনে যাওয়ার, কিন্তু চেষ্টা করবেন যে একজন ফল আনবে আর আপনি বসে খাবেন, এই চিন্তাটা করবেন না। আমি সব মানে আমি তো সরকারি চাকরি করে এগুলো তো বলতে পারি না। তো আপনার কারণে আপনার মেন হলো এটা, আন্দোলন হোক আর যে হোক, আমি মানে সরকার পজিটিভ দিয়ে দিবে, মানে কোটা বাতিল করে দিবে। কোটা ছাড়া তো চাকরি আপনি পাবেন না, পড়াশোনায় তো বৃথা, দিয়ে দিবে, কোটা বাতিল করে দিবে। আর কারো কোনো প্রশ্ন, যেমন ধরেন কোনো মানে পড়া বুঝতেছেন না এরকম টাইপের, না ধরেন যে নতুন কোনো কৌশল হাতে আনা যায় কিনা বা এরকম সমস্যা, কি প্রতিদিন পড়বেন। যারা অনার্স করতেছেন অনার্সের পাশাপাশি পড়বেন, যারা পড়া শেষ, একটা তো পরীক্ষা না, বিসিএস এর প্রিপারেশন নিলে যেটা হয় কি, আপনি বিসিএস ব্যাংক, এখন ব্যাংকের কোর্সিংগুলো সব বিসিএস এর আন্ডারে হয়েছে, আদলে হইতেছে। সো আপনি বিসিএস ব্যাংক, তারপরে আপনার প্রাইমারি থেকে শুরু করে সবগুলো আর কি কভার হয়ে যাবে বিসিএস এর প্রিপারেশন নিলে, এটা একটা সুবিধা হয়েছে। একই প্রায় সিমিলার টাইপ অফ প্ল্যাটফর্ম চলে আসছে, এবং 11তম থেকে 20তম গ্রেডের। আরে আমি তো অবাক একটা জিনিস দেখি, আমি তো ইয়েতে গেছি, আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার মানে এআরও সেকেন্ড ক্লাস, মানে নবম, sorry, 10ম গ্রেড বা 11তম গ্রেড, যাই হোক আমি ঠিক জানি না। ওরে আল্লাহ, ওখানে তো দেখি সবাই ঢাবি রাবি খাবি এগুলো এই টাইপের, মানে ইভেন ইঞ্জিনিয়ারও আছে। একজনকে আমি ডেন্টিস্টও পাইছি, মানে দাঁতের ডাক্তার এরকমও পাইছি আমি একজনকে। মানে একটা সেকেন্ড ক্লাস জব করতেছে এরকম কোয়ালিফাইড লোকজন, মানে বুঝছেন কম্পিটিশন কোন লেভেলে গেছে। না, মনে থাকার বিষয়টা হচ্ছে কি, কারোরই মনে থাকে না, মনে থাকার বিষয় হলো টেকনিক। আপনি পড়ার সময় বেশি ফোকাস করবেন, আর বেশি বেশি নিজের থেকে যে টেকনিকগুলো মাথায় আসে সেই টেকনিকগুলো তৈরি করবেন, অ্যানালাইসিস করবেন, লিখে রাখবেন, আর বারবার রিভিশন দেবেন। সবারই তো মনে থাকে না, একবার পড়ে যদি মনে থাকে তাহলে তো সবাই 100-100 পাইতো। কাটমার্কস কত উঠে, 110, 15 উঠে, এত সহজ করছি না। মনে তো কারোরই থাকে না, আমারও থাকে না, সবারই এরকম সমস্যা। রিভিশন দিতে হবে, আর একটা পড়ার 10 বার করে রিভিশন দিতে হবে। অবশ্যই আপনাদেরকেও ঈদ মুবারক, ভালোভাবে ঈদ করেন, আমার জন্য দোয়া করবেন। ও, অ্যান্সার করতে যে নেগেটিভ নেগেটিভ মার্কিংটা, এটা এই জন্য করবেন কি, সবাই বলে বুঝতে, শুধু বুঝতে, আমি বলি কি যে না, বিসিএস এর ক্ষেত্রে অনেক টাইম পাওয়া যাচ্ছে, বুঝবেন প্লাস একদম বারবার করে রিভিশন দিয়ে মুখস্থ করে ফেলবেন জিনিসগুলো। তাহলে হবে কি, এই যে নেগেটিভ মার্কিং এর যে কনফিউশন সেটা দূর হবে।
আর বেশি দাগাবেন না। অনেক সময় আমরা করি কি হাফ চান্সকে, মানে একটা জিনিস অধাহতি করে হাফ চান্সকে ফুল চান্স বানানোর চেষ্টা করি। এটা একদম অ্যাকুরেট না হলে অ্যান্সার দেওয়া ঠিক না। আর দাগাবেন সবসময় 150 থেকে 160টার মধ্যে মতো, আর বেশিও না আর কমও না। 150 থেকে 160টার মতো দাগাবেন, আর বেশিও না 100 আর কমও না। তাহলে দেখবেন যে 120 ইনশিওর হয়ে গেছে। এরকম করে প্রিপারেশনটা নিতে হবে। আর কনফিউশন হওয়ার কারণ হলো আপনি ইয়ে দেন না, মডেল টেস্ট দেন না, সরি, মডেল টেস্ট বেশি করে দিবেন। তাহলে কনফিউশন দিনে দিনে দূর হবে, সবারই কনফিউশন থাকে, দিনে দিনে দূর হবে। মডেল টেস্ট দিবেন, ভুল করবেন, মডেল টেস্ট দিবেন, ভুল করবেন। আর প্রশ্নগুলো পড়ার নিয়ম হলো কি দেখেন, যে MP3 বইটা দেখেন, বা যেভাবে সাজানা বা ওরাকল, এই বইটা আগে আলোচনা করা আছে, দেন প্রশ্ন করা আছে। সো আপনি আগে আলোচনাগুলো পড়ে নেবেন, মেন হলো এটা, আলোচনাগুলো ভালোভাবে বারবার পড়বেন, বুঝবেন, দেন প্রশ্নগুলো বারবার প্র্যাকটিস করবেন। তাহলে আপনার কনফিউশন কম হবে। বুঝে মুখস্থ করতে হবে, বুঝে পড়তে হবে। বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে এরকম কনফিউশন হবেই। আর স্যারেরাও দেখেন দেখেন যে এমন এমন প্রশ্ন দেয় যেগুলো কনফিউশন কনফিউশন তৈরি করবে, এই ধরনের প্রশ্ন স্যারেরা দেয় অনেক ক্ষেত্রে। মডেল টেস্ট দিবেন বেশি বেশি করে, তাহলে ঠিক আছে। আচ্ছা, আর মনে হয় কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমি এবার যাই। আমাদের সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।